Assalamualaikum Ustaz. Ustaz. হ্যালো হাবিব, কথা শুনতেছো আমার? হ্যালো স্যার, আপনার কথা শোনা যাচ্ছে? তো তোমার কথা তো ভেঙে ভেঙে আসতেছে, তোমার কথা তো পারফেক্টলি আসতেছে না। তোমার নেটওয়ার্কটা তোমার নেটওয়ার্কটা দুর্বল হাবিব, তোমার নেটওয়ার্কটা ঠিক নাই। খুব এই এলাকায় অনেকদিন ধরে কিন্তু তোমার নেটওয়ার্কটা খুব ওই যে স্যার ওই যে জেলখানা ছাড়া ওপরে যে একটা পালাইছিল যে মনে আছে আপনার? বুঝি নাই। কাহিনীটা ওই যে একটা অপরাধী ছিল না, জেলখানা ছেড়ে পালাইছে, আসামি জেল থেকে পালাইছে। হ্যাঁ, ওই ঘটনাটা আমাদের এলাকায় ঘটছে, কারণ আমাদের বাসার খুব কাছে জেলখানা। ও আচ্ছা আচ্ছা। ওই ঘটনার পর থেকে নেটওয়ার্কটা একটু দুর্বল হয়ে গেছে। আর তোমাদের স্টুডেন্ট কই? বাকি স্টুডেন্ট কোথায় এগুলো? স্যার কোথায় তো বলতে পারি না, একজনে জয়েন করছিল। বাকিরা কোথায় আছে? কয়জন ক্লাস করছে এর আগের পিরিয়ডে? কয়জন ক্লাস করছে? স্যার এর আগে পিরিয়ডটা আমি করি নাই। করো নাই কেন? আমি ঘুম ছিলা নাকি? করা হয়নি স্যার, আর খেয়াল করতে পারিনি। মিথ্যা বলিও না, বলো যে আমি ঘুম ছিলাম। কোনটা? হ্যাঁ, টাইমটা মনে ছিল না, যে টাইম মনে ছিল না। টাইম মনে থাকবে না তো। সব সময় 12:40 মেসেজ দাও গ্রুপে মেসেজ দাও। বুঝছো? কি হবে তাহলে মেসেজ দিবি? হ্যাঁ
অনেক ডিস্টার্ব ইয়া এই যে ইয়া হাবি তোমার মাইকটা প্রচুর ডিস্টার্ব আমার নেটওয়ার্ক থেকে প্রচুর ইয়া আসছে হাবিব মাইক বন্ধ করে দাও তাহলে তোমার নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে তো মাইক বন্ধ করে দাও হ্যাঁ আমি তাহলে অধ্যায় 11 পড়া শুরু করি লেখা যদি না দেখো আমাকে জানাইও লেখা না দেখলে আমাকে জানাইও আমি বুঝিয়ে দিব না আচ্ছা আমাদের অধ্যায় 11 প্রথমে চলে আসে হচ্ছে তড়িৎ প্রবাহ ঠিক আছে আমাদের চলতড়িতে প্রথম পার্ট চলে আসে হচ্ছে তড়িৎ প্রবাহ হ্যাঁ তো তড়িৎ প্রবাহটা বলতে আমরা কি জানি কোন একটা পরিবাহকের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাই না না একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে কোন একটা পরিবাহকের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে ফর এক্সাম্পল যে এটা হচ্ছে একটা পরিবাহক বা আমাকে একটা লোহা তো এই লোহাটার মধ্য দিয়ে এখানে কত পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে একক সময়ে হ্যাঁ কত পরিমাণ আধান বা ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তাকে কি বলা হবে তড়িৎ প্রবাহ এটার মধ্য থেকে যদি একটা ক্ষেত্রফল কেটে নেওয়া হয় এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যতগুলো আধান প্রবাহিত হবে তাকে বলা হবে তড়িৎ প্রবাহ ধরে নিই আমরা হচ্ছে কি টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে অর্থাৎ কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে তাহলে একক সময় বা 1 সেকেন্ডে হবে কত কিউ বাই টি তাহলে আমরা জানি যে তড়িৎ প্রবাহ সমান হচ্ছে I = কিউ বাই টি আধানের একক কুলম্ব সময়ের একক হচ্ছে সেকেন্ড একসাথে লেখা হয় CS ইনভার্স 1 কে এটাকে লেখা হয় হচ্ছে অ্যাম্পিয়ার অবশ্যই মাথায় রাখতে হবে তড়িৎ প্রবাহ হচ্ছে একটা স্কেলার রাশি ঠিক আছে কিনা তাহলে প্রথমে ছিল হচ্ছে তড়িৎ প্রবাহ এই সংখ্যাটা জানা লাগবে তার সাথে ইকুয়েশনটা জানা লাগবে একক হচ্ছে অ্যাম্পিয়ার এটাকে মাঝে মাঝে কুলম্ব পার সেকেন্ডে লেখে তাহলে এটাও কিন্তু তড়িৎ প্রবাহ একক এটাও কিন্তু রাইট হবে আচ্ছা এরপরে চলে আসি হচ্ছে কি আমরা বিভব ঠিক আছে বিভবে চলে আসি বিভবটা কি আসো বিভব পার্থক্যটা কি জিনিস বিভব পার্থক্যটা কি জিনিস সেটা আমরা কিন্তু পড়ছিলাম আগে তাই না অর্থাৎ পরিবাহকের দুই প্রান্তের মধ্য দিয়ে পরিবাহকের যে কোনো দুই প্রান্তের পার্থক্যকেই বলা হয় কি আসলে বিভব পার্থক্য সংখ্যাটাকে যদি এইভাবে না দিই তাহলে যদি এভাবে বলি পরিবাহকে যে কোনো দুই প্রান্তের মধ্য দিয়ে আধান অতিক্রম করতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে বলা হয় কি বিভব পার্থক্য অর্থাৎ এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধান নিয়ে যেতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় কি বিভব পার্থক্য তাই না ফর এক্সাম্পল ধরো এটা একটা রেজিস্ট্যান্স তাহলে এই রেজিস্ট্যান্সের এই প্রান্ত আর এই প্রান্তের মধ্য দিয়ে আধান নিতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হবে তাকে বলা হবে বিভব পার্থক্য তাহলে সেটা হবে এই রেজিস্ট্যান্সের বিভব পার্থক্য আবার যদি এটার ক্ষেত্রে হিসাব করা হয় তাহলে এখান থেকে এখান পর্যন্ত আধান নিতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হবে তাকে বলা হবে এই দুই প্রান্তের বিভব পার্থক্য তাই না তাহলে বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের মধ্যে একটা সম্পর্ক আছে সেটা কি সেটা হচ্ছে আমরা ওহমসের সূত্র থেকে জানি ওহমের সূত্রটা কি বলছে আমাদেরকে ওহমের সূত্রটা বলছে কি ওহমের সূত্রটা বলছে পরিবাহকের যে কোনো পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ তার বিভব পার্থক্যের সমানুপাতিক তাই না যে কোনো পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক অর্থাৎ সে বলছে যে V is proportional to হচ্ছে I তাই না যত বিভব পার্থক্য বাড়বে তত তড়িৎ প্রবাহ বাড়বে আমি দুই প্রান্তের মধ্য দিয়ে এটা যদি বলি দুইটা প্রান্ত এই দুইটা প্রান্তের মধ্য দিয়ে যত আমি বিভব পার্থক্য বাড়িয়ে দিব তত হচ্ছে আমার কি বেড়ে যাবে তড়িৎ প্রবাহ বেড়ে যাবে এই সমানুপাতিকটাকে সমান করার জন্য আমরা যেটা নিয়ে আসি ধ্রুবক সেটাকে বলা হচ্ছে আর বা এটাকে বলা হয় রোধ বা বলা হয় হচ্ছে ইলেকট্রনের বাধা বলা হয় তাই না আর হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক অর্থাৎ এটা মানে কি বোঝায় তুমি বারবার এই ধরো এই জিনিসটাকে নিয়ে যদি আমরা কাজ করি যত বিভব পার্থক্য বাড়াবো তত তড়িৎ প্রবাহ বেড়ে যাবে তার মানে যদি আমি ভি কে আই দ্বারা ভাগ করি সবসময় এই মানটা আমরা সমান পাবো ঠিক আছে কিনা অর্থাৎ মনে করো যে এই একটা বর্তনীতে বিভব পার্থক্য বাড়ানো হচ্ছে বিভব পার্থক্য রেসপেক্টে তড়িৎ প্রবাহ বেড়ে যাচ্ছে তো যতবারে আমি বিভব পার্থক্য বাড়াচ্ছি তড়িৎ প্রবাহ বেড়ে যাচ্ছে বারবার যদি ভি কে আই দ্বারা ভাগ করি তাহলে আরটা সবসময় কি পাবো কনস্ট্যান্ট পাবো তাই না সে কারণে ভি ভার্সেস আই কোনো একটা কার্ভ নেওয়া হলে
মিন্স হচ্ছে যদি আমরা এই পাশে ভি কে রাখি আর এই পাশে যদি আই কে রাখি তাহলে সব সময় সেটা একটা কি হবে, মূলবিন্দুগামী সরলরেখা হবে। আর এটার টেনজেনশিয়াল বা এটার ঢালটা কি ব্যাখ্যা করবে, এটার ঢালটা ব্যাখ্যা করবে হচ্ছে রেজিস্ট্যান্স বা আর। তাহলে ভি ভার্সেস আই ক্যারেক্টারিস্টিক্স এ যে একটা কার্ভ পাওয়া যায়, সেই কার্ভটা মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যায়। আর এই মূলবিন্দুগামী সরলরেখার ঢালটা সবসময় কি প্রকাশ করবে, আর প্রকাশ করবে, ঠিক আছে, বা ধ্রুবক মানে রেজিস্ট্যান্স প্রকাশ করবে, এটা মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে তড়িৎ চালক শক্তি বলতে কি বোঝায়, ঠিক আছে। তড়িৎ চালক শক্তি বলতে কি বোঝায়? তড়িৎ চালক শক্তি যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, তাই না, এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয় আর কি। তো আমাদেরকে 9-10 এ এটাকে ভোল্টেজের সাথে তুলনা করা হয়, ঠিক আছে কিনা, অর্থাৎ তড়িৎ চালক শক্তি এবং ভোল্টেজ দুইটাকে একত্রে ভোল্টেজ হিসেবে ধরে নেওয়া হয়। যদিও বা তড়িৎ চালক শক্তি এবং ভোল্টেজের মধ্যে বিশেষ একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা একটু বলি, যে ধরি এটা একটা সার্কিট, এই সার্কিটে একটা রেজিস্ট্যান্স আছে, আর এটা হচ্ছে সেই সার্কিটের তড়িৎ উৎস। এখন কোন একটা আধানকে এই পয়েন্ট থেকে একদম ঘুরে 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 যদি আমি এই পয়েন্ট পর্যন্ত আনতে পারি, তাহলে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হবে তাকে বলা হয় হচ্ছে বিভব পার্থক্য। তার মানে বর্তনীর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় সেটাকে বলা হয় কিন্তু বিভব পার্থক্য। কিন্তু এখন যদি হিসাব করা হয়, অর্থাৎ এটা একটু বড় করে আঁকি না হলে বোঝা যাবে না। তাহলে আমি আবার বলি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনতে হলে সেটা হচ্ছে বিভব পার্থক্য। কিন্তু বর্তনীর আধানটা বেসিক্যালি এখান থেকে স্টার্ট হয় না, তড়িৎ উৎসের ভিতর থেকে স্টার্ট হয়। অর্থাৎ একটা আধান এখান থেকে যায় না, বরঞ্চ আধানটা আসলে এখান থেকে যায়। তাহলে তড়িৎ উৎসের ভেতর থেকে যে আধানটা প্রবাহিত হয়, অর্থাৎ এই যে এখানে আধানটা যে প্রবাহিত হয়, তাহলে এটাকে বলা হয় যে বর্তনীর একটা বিন্দু থেকে আধানটা যাত্রা শুরু করে আবার সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার একই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয় তাকে বলা হয় হচ্ছে কি তড়িৎ চালক শক্তি। তাহলে বিভব পার্থক্যের ক্ষেত্রে কি বলা হয়? বিভব পার্থক্যের ক্ষেত্রে বলা হয় যে কোন একটা বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে, মানে হচ্ছে এই বিন্দুতে, তাই না, এই বিন্দু থেকে বর্তনীর অন্য একটা বিন্দুতে, মানে এটা দুইটা বিন্দু ডিফারেন্ট। কিন্তু তড়িৎ চালক শক্তির ক্ষেত্রে সেটা কি বলা হয়, যে যে বিন্দু থেকে আধানটা আমার উৎপন্ন হচ্ছে সেই বিন্দু থেকে উৎপন্ন করে আধানটাকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে বলা হয় হচ্ছে কি আমাদের তড়িৎ চালক শক্তি। তাহলে এটাই ছিল হচ্ছে তড়িৎ চালক শক্তি এবং বিভব এর মধ্যে পার্থক্য। যখন তড়িৎ চালক শক্তি হিসাব করা হবে তখন তার ভেতরকার রেজিস্ট্যান্সটা পর্যন্ত হিসাব করতে হয়। কারণ তড়িৎ চালক শক্তির ক্ষেত্রে একটা আধান ভিতরে যে রেজিস্ট্যান্সটা থাকে সেটাকেও সে অতিক্রম করে, যার কারণে তড়িৎ চালক শক্তির ক্ষেত্রে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স হিসাব করা হয়, যেটা বিভব পার্থক্যের ক্ষেত্রে হিসাব করা হয় না। তাহলে বিভব পার্থক্যের ক্ষেত্রে আমরা সূত্রটা জানি V হচ্ছে IR, কিন্তু তড়িৎ চালক শক্তির ক্ষেত্রে শুধুমাত্র V IR হবে না, বরঞ্চ এই IR তো থাকবেই, সাথে হচ্ছে এই I এর সাথে একটা স্মল আরো সংযুক্ত করা হয়, এই I এর সাথে একটা স্মল আরো সংযুক্ত করা হয়, যার কারণে সূত্রটাকে দেখতে এরকম দেখায়, I কমন নিলে R প্লাস R। তাহলে তড়িৎ চালক শক্তি বলতে কি বোঝায়? E is equals to I into R plus R। আর বিভব পার্থক্যের ক্ষেত্রে কি বোঝানো হয়? V is equals to হচ্ছে IR। আর তড়িৎ চালক শক্তির ক্ষেত্রে I into R plus R। মাথায় রাখতে হবে। এই সাউন্ড হচ্ছে কালের ত্রিপুরা, এটা কে? বন্ধ করে দাও, মাইক বন্ধ করে দাও। আচ্ছা, যেটা বলতে চাইলাম, তাহলে এটাই হচ্ছে যে তড়িৎ চালক শক্তি এবং বিভবের মধ্যে পার্থক্য। অবশ্যই মাথায় রাখতে হবে এই জিনিসটাকে, যে যদি তোমাদের কখনো বলা হয় হারানো ভোল্টেজ বলতে কি বোঝায়, হারানো ভোল্টেজ বোঝানো হয় যে আমরা বিভব পার্থক্য হিসাব করার জন্য, এটা তো ভোল্টেজ তাই না, V IR কে ভোল্টেজ বলা হয় বা বিভব পার্থক্য বলা হয়। কিন্তু এখানে মূলত হচ্ছে তড়িৎ চালক শক্তির ক্ষেত্রে আমাদের
সূত্রটা আসে এরকম যে IR প্লাস হচ্ছে I ইনটু স্মল r। তাহলে বিভব পার্থক্যের ক্ষেত্রে শুধুমাত্র এই ভোল্টেজটা আসে, তাই না? কিন্তু এই ভোল্টেজটা আসে না। তাহলে এই I ইনটু r কে বলা হয় হচ্ছে হারানো ভোল্টেজ, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে হারানো ভোল্টেজ, মাথায় রাখতে হবে। এই ভোল্টেজের কথা আমরা হিসাব করি না, এটাকে বলা হয় হচ্ছে হারানো ভোল্টেজ। কখনো যদি E এবং V এর মধ্যে পার্থক্য বের করতে বলা হয়, তাহলে অবশ্যই V IR বের করবা, আর E সমান IR প্লাস I ইনটু স্মল r, অর্থাৎ অভ্যন্তরীণ রোধটা ব্যবহার করবা। বের করলে তোমাদের তড়িৎ চালক শক্তি বের হয়ে যাবে। তাহলে সেই তড়িৎ চালক শক্তি থেকে বিভব পার্থক্য বিয়োগ দিলে যেটা পাওয়া সেটাই হচ্ছে হারানো ভোল্টেজ। তো কখনো কখনো এই হারানো ভোল্টেজ বের করতে বলতে পারে, তো একটু এটাই বের করে দিবা, ঠিক আছে? হারানো ভোল্টেজ কিভাবে বের করতে হয়। আচ্ছা, তাহলে আমাদের তড়িৎ চালক শক্তি চলে গেল, ভোল্টেজ চলে গেল, বিভব পার্থক্য চলে গেল, তড়িৎ প্রবাহ চলে গেল। এরপরে আসতে হচ্ছে আমাদের রোধের ব্যাপারটা। রোধ জিনিসটা কি? আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে V IR এ আমরা যখন এই যে আরটা লিখি, আরটাকে তো বলা হয় কি রোধ, তাই না? আরটাকে লেখা হয় হচ্ছে রোধ বা ইলেকট্রনের বাধা বলা হয়, তাই না? ইলেকট্রনের বাধা বলা হয়। মাথায় রাখতে হবে এই রোধের একটা বিপরীত রাশি আছে, যেটাকে বলা হয় হচ্ছে কি বলা হয় জানি, যেটাকে বলা হয় হচ্ছে G, তাই না? আর সমান হচ্ছে 1/G, ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় তড়িৎ পরিবাহিতা, ঠিক আছে কিনা? লিখবা এখানে আবার, সুতরাং আমরা লিখতে পারি G is equals to 1/R। তাহলে রোধের একক যদি হয় ওহম, রোধের একক যদি হয় ওহম, তাহলে G এর একক হবে ওহম ইনভার্স 1। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? রোধের একক যদি হয় ওহম, তাহলে G এর একক হবে ওহম ইনভার্স 1। ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? কখনো কখনো তোমাকে একটা রেজিস্ট্যান্স রোধ দিয়ে ফেলতে পারে, বলতে পারে যে এই পরিবাহী রোধ হচ্ছে 20 ওহম। মনে করো বললো যে কোন একটা পরিবাহী রোধ হচ্ছে 20 ওহম, তার তড়িৎ পরিবাহিতা কত? তখন তুমি বলো তার তড়িৎ পরিবাহিতা G সমান হচ্ছে 1/R, তার মানে হচ্ছে 1/20, ঠিক আছে কিনা? 1/20 হবে এটার অ্যানসার। হ্যাঁ, 1/20 ওহম ইনভার্স 1, এটাই হচ্ছে ওই পরিবাহীর তড়িৎ পরিবাহিতা। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু মাঝে মাঝে কোশ্চেনে আসে, কিন্তু এমসিকিউতে আসে। তাহলে এটাকে বলা হবে G সমান হচ্ছে 1/R, G সমান হচ্ছে কি তড়িৎ পরিবাহিতা। তাহলে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, নোটস আকারে রাখতে পারো, এটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে জিনিসটা বলি, আমরা রোধের বিষয়টাতে চলে আসি। রোধ জিনিসটা কি? আসো রোধের বিষয়। রোধ হচ্ছে আমাদের, রোধটা হচ্ছে চারটা বিষয়ের উপর নির্ভর করে। রোধ মানে হচ্ছে এই আটটা চারটা বিষয়ের উপর নির্ভর করতে পারে। সেটা কি কি? এক নম্বর হচ্ছে পরিবাহকের উপাদান, তাই না? এক নম্বর হচ্ছে পরিবাহকের উপাদান। আচ্ছা, দুই নম্বর হচ্ছে পরিবাহকের তাপমাত্রা। আচ্ছা, তিন নম্বর হচ্ছে পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর চার নম্বরটা হচ্ছে কি? পরিবাহকের দৈর্ঘ্য, পরিবাহকের দৈর্ঘ্য। তাই এটা কিন্তু এমসিকিউ তে আসে, খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, যে পরিবাহকের রোধটা চারটা বিষয়ের উপর নির্ভর করে। কি কি স্যার? এক নম্বর হচ্ছে পরিবাহকের উপাদান, দুই নম্বর হচ্ছে পরিবাহকের তাপমাত্রা, তিন নম্বর হচ্ছে পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, চার নম্বর হচ্ছে পরিবাহকের দৈর্ঘ্য। তাহলে আমাদের রোধটা হচ্ছে কয়টা বিষয়ের উপর নির্ভর করে? চারটা বিষয়ের উপর নির্ভর করে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? পরিবাহক হলো চারটা বিষয়ের উপর নির্ভর করে: পরিবাহকের উপাদান, পরিবাহকের তাপমাত্রা, ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য। প্রথমে আসি উপাদান। উপাদানের সাথে পরিবাহকের রোধের সম্পর্কটা ঠিক কি রকম সেটা বলা যাবে না। বিভিন্ন উপাদানের সাথে পরিবাহকের রোধের সম্পর্কটা ঠিক বিভিন্ন রকম। এই পরিবাহকের উপাদানের উপর রোধটা নির্ভর করতে পারে। ফর এক্সাম্পল, সেটা হচ্ছে কি, একটা লোহার যে পরিমাণ রেজিস্ট্যান্স থাকতে পারে, একটা তামার সেই পরিমাণ রেজিস্ট্যান্স নাও থাকতে পারে, তার ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা আরো কম হতে পারে। তাহলে সেটা উপাদানের উপর নির্ভর করে। বিভিন্ন উপাদানের পরিবাহকের রোধটা বিভিন্ন রকম হতে পারে। কেননা মাথায় রাখতে হবে, আমরা আপেক্ষিক রোধ নামে একটা কথা জানি, যে আপেক্ষিক রোধ বলতে বোঝানো হয় কোন একটা পদার্থের নিজস্ব রোধ সবসময় যেটা সমান থাকবে এবং ফিক্সড বা মানে ফিক্সড থাকবে, চেঞ্জ হবে না, তাই না? তাহলে এই পরিবাহকের উপাদান যেহেতু আপেক্ষিক রোধের উপর নির্ভরশীল, অর্থাৎ যেহেতু কোনো সময় চেঞ্জ হবে না, তার কারণে পরিবাহকের টোটাল রোধটা হচ্ছে কিসের উপর নির্ভর করে? পরিবাহকের উপাদানের উপর নির্ভর করে। বিভিন্ন পরিবাহকের উপাদানের রোধ হচ্ছে কি হবে? বিভিন্ন রকম হবে, ঠিক আছে কিনা? কিন্তু সম্পর্ক স্থাপন করা যাবে না।
সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক কোনো সম্পর্ক স্থাপন করা যাবে না, ঠিক আছে কিনা, কারণ সেটা নির্দিষ্ট নয়। পরিবাহকের তাপমাত্রা, অবশ্যই পরিবাহকের তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে পরিবাহকের রোধটাও কিন্তু কি হতে থাকবে, বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? আমরা জানি একটা পরিবাহকের ভিতরে সবসময় কি থাকে, ইলেকট্রন থাকে। শুধুমাত্র যে ইলেকট্রন থাকে সেটা কিন্তু না, সেখানে আরো অনেক অণু থাকে, আরো অনেক পরমাণু থাকে। তো যখন তাপমাত্রা বাড়ানো হয় তখন ইলেকট্রন গুলোকে উত্তেজিত করা হয় বা তাদের এক্সাইটেশন বেড়ে যায়, তারা আরো উত্তেজিত হতে থাকে, আরো ভাইব্রেশন করতে থাকে, ইচ্ছা মতো কাঁপাকাঁপি করতে থাকে। তো যখন তারা ভাইব্রেট করতে থাকে বা কাঁপাকাঁপি করতে থাকে তখন তারা বাকি আরো অণু পরমাণুর সাথে আরো অনেক বেশি পরিমাণে সংঘর্ষে লিপ্ত হয়, তাই না? তাহলে যদি তারা আরো বেশি পরিমাণে সংঘর্ষ লিপ্ত হয়ে যায় তখন তাদের রেজিস্ট্যান্সটা আরো অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। কারণ কি, আমরা জানি কি ইলেকট্রন, রোধ মানে কি, রোধ মানে হচ্ছে ইলেকট্রনের বাধা। তো ইলেকট্রনকে তাপমাত্রা বেড়ে দিলে ইলেকট্রনের বাধাটা আরো অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, যার কারণে বলতে হবে যে পরিবাহকের তাপমাত্রা বেড়ে গেলে রেজিস্ট্যান্স বেড়ে যায়, তার কারণে রোধের সাথে এটা একটা সম্পর্ক আছে, ঠিক আছে কিনা? তাহলে মাথায় রাখতে হবে পরিবাহকের উপাদানের উপর রোধটা নির্ভর করে এবং অবশ্যই পরিবাহকের তাপমাত্রার উপরে রোধটা নির্ভর করে, কিন্তু কোনো সম্পর্ক তার করা যাবে না। আচ্ছা, এই দুইটা চলে গেলে বাকি যে দুইটা থাকে সেই দুটো অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরিবাহকের দৈর্ঘ্য এবং পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। পরিবাহকের দৈর্ঘ্য বলতে বোঝানো হয় কি, মনে করো যে এটা একটা পরিবাহক, তার একটা দৈর্ঘ্য আছে, আবার এটা একটু বড়, তার একটা দৈর্ঘ্য আছে। তাহলে পরিবাহকের দৈর্ঘ্যের সাথে রোধের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ R is proportional to হচ্ছে L। যত দৈর্ঘ্য বাড়বে তত রেজিস্ট্যান্সটা কি হতে থাকবে, বাড়তে থাকবে। যত দৈর্ঘ্য বাড়বে তত রেজিস্ট্যান্সটা কি হতে থাকবে, বাড়তে থাকবে। কারণ পরিবাহকের সাথে রোধের সম্পর্কটা হচ্ছে কি, সমানুপাতিক সম্পর্ক। যত দৈর্ঘ্য বাড়বে তত রেজিস্ট্যান্সটা বাড়তে থাকবে, ঠিক আছে কিনা? তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এই তারের রেজিস্ট্যান্স বেশি। তাহলে এই তারের রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে বুঝতেই পারতেন তো এই তারের তড়িৎ প্রবাহ কম হবে। রেজিস্ট্যান্স মানে ইলেকট্রনের বাধা বেশি, তাহলে বাধা বেশি মানে তড়িৎ প্রবাহ কি হবে, কম হবে। আর এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। কেন? রেজিস্ট্যান্স কম। কারণ কেন? কারণ হচ্ছে দৈর্ঘ্যটাও কম বিধায়, সে কারণে। তো মাঝে মাঝে পরীক্ষাতে এমসিকিউ তে আসে যে আমরা লম্বা তার ইউজ করব নাকি বাটি তার ইউজ করব। তাহলে অ্যান্সার হবে অবশ্যই বাটি তার ইউজ করব। কারণ কি, বাটি তারের কি, তোমার দৈর্ঘ্যটা কম মানে হচ্ছে রেজিস্ট্যান্সটা কম, রেজিস্ট্যান্স কম মানে হচ্ছে কি হবে, তড়িৎ প্রবাহ বেশি হবে, তাই না? এটা হচ্ছে সম্পর্ক। এটা মাথায় মাঝে মাঝে পরীক্ষা আসে যে লম্বা তার থেকে আমরা খাটো তারকে বেশি প্রিফারেবল মনে করি, ঠিক আছে কিনা? আচ্ছা, এরপরে আসো, সেটা হচ্ছে ক্ষেত্রফলের সম্পর্ক। পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রোধের সম্পর্কটা কি, সেটা সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ R is proportional to 1/a। ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক বলতে বোঝানো হয় কি, যে যতই আর বাড়বে, যতই ক্ষেত্রফল বাড়বে ততই আরটা কি হয়ে যাবে, কমে যাবে, তাই না? কারণ আমরা জানি যে কি, ব্যস্তানুপাতিক বলতে কি বোঝায়, ক্ষেত্রফল বাড়লে রেজিস্ট্যান্স আপনা আপনি কি হয়ে যাবে, কমে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ক্ষেত্রফল বাড়া মানে রেজিস্ট্যান্সটা কমে যাওয়া। তাহলে অবশ্যই তোমার কাছে যদি একটা তোমার কাছে যদি দুইটা এরকম থাকে, দুইটা এরকম যদি পরিবাহক থাকে, একটা থাকে হচ্ছে বেশি মোটা, আরটা থাকে হচ্ছে চিকন, তাহলে অবশ্যই তুমি কোনটাকে নিবা? অবশ্যই তুমি মোটাটাকেই নিবা। কারণ কেন? কারণ হচ্ছে মোটা তারের ক্ষেত্রফল বেশি, মোটা তারের ক্ষেত্রফল বেশি হলে রেজিস্ট্যান্সটা কি হবে, রেজিস্ট্যান্সটা কমে যাবে। আর রেজিস্ট্যান্স কমে যাওয়া মানে কি, তড়িৎ প্রবাহ বেড়ে যাওয়া। তার মানে অবশ্যই আমরা তার নির্বাচনের ক্ষেত্রে মোটা তার ব্যবহার করব এবং খাটো তার ব্যবহার করব। এই কারণে খেয়াল করে দেখবো বিভিন্ন ল্যাপটপ বা বিভিন্ন হচ্ছে মোবাইলে যে তারগুলা থাকে সেগুলো আজকাল কিন্তু মোটা হয়। আগেরকার সময় মানে প্রায় 2000 সালের দিকে কিন্তু তারগুলো অনেক চিকন ছিল, অনেক লম্বা ছিল, যার কারণে প্রায় সময় কি হতো, শর্ট সার্কিট হতো। বুঝছো, শর্ট সার্কিট হয়ে যাওয়ার কারণে তারগুলো নষ্ট হয়ে যেত। বুঝতে পারছো কিনা? এটাই ছিল হচ্ছে অ্যান্সার। তাহলে এই রেজিস্ট্যান্সের সম্পর্কগুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবা, যে যে চারটা সম্পর্ক আছে সেই চারটা সম্পর্ক এমসিকিউ আসে অনেক বেশি পরিমাণে। আচ্ছা, এখান থেকে এরপরে চলে আসি, সেটা হচ্ছে আমাদের রোধের আচ্ছা, আমাদের এটা মাথায় রাখতে হবে যে দুই ধরনের রোধক থাকতে পারে, তাই না? একটা হচ্ছে স্থির মানের রোধ, আর একটা হচ্ছে কি পরিবর্তী মানের রোধ। স্থির মানের রোধ বলতে কি বোঝায়, যে রোধের মানটা হচ্ছে কি নির্দিষ্ট। আর পরিবর্তী মানের রোধক বলতে কি বোঝায়, যে রোধের মানটা নির্দিষ্ট নয়, কন্টিনিউয়াসলি কি হতে পারে, চেঞ্জ হতে পারে। স্থির মানের রোধ বলতে বোঝানো হয়, যেমন ধরো এটা হচ্ছে একটা স্থির মানের রোধ বলতে পারি,
যে এটা একটা সার্কিট, এটা রোধটা হচ্ছে 50 ওহম। তাহলে যতই তুমি তড়িৎ প্রবাহ বা ভোল্টেজ বাড়াও না কেন, এটা কিন্তু এই রোধটা কিন্তু চেঞ্জ হবে না। এই রোধটা কিন্তু এখানে 50 ওহমই থাকবে, চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই নেই। সেটাকে বলা হবে স্থির মানের রোধক। আর পরিবর্তী মানের রোধক বলতে কি বোঝায়, যদি আমি এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিই, বা এটাকে ইংলিশে বলা হচ্ছে রিওয়েস্টেড, বা তীর চিহ্ন দিয়ে দিই, তাহলে সেটা হয়ে যাবে পরিবর্তী মানের রোধক। পরিবর্তী মানের রোধক বলতে বোঝানো হয় এখানে নির্দিষ্ট কোনো রোধ বা 50 ওহম থাকবে না, এটা একটা রেঞ্জ থাকতে পারে, রেঞ্জ আকারে থাকতে পারে। মনে করো এই রোধকটার মাত্রা হচ্ছে 100 থেকে 500 ওহমের মধ্যে। তার মানে এই রোধকটার মান ভোল্টেজ এবং কারেন্ট অনুযায়ী কি হতে পারে, চেঞ্জ হতে পারে। সেটা 100 হতে পারে, সেটা 50 হতে পারে। অবশ্যই পরিবর্তী রোধক মানের মধ্যে একটা কি বা একটা চাবি দেওয়া থাকে, সেই চাবিটা বারবার তুমি চেঞ্জ করে এই রোধকের মানটাকে তুমি কি করতে পারবা, ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা। তাহলে সেটা কিন্তু স্থির আর রইলো না, তাই না? এটাকে তুমি কন্টিনিউয়াস বারবার কি করতে পারতেছো, চেঞ্জ করতে পারতেছো, যার কারণে এটাকে বলা হয় পরিবর্তী মানের রোধক বলা হয়। ঠিক আছে, এই ছিল হচ্ছে স্থির মানের রোধক এবং পরিবর্তী রোধক, পরিবর্তী মানের রোধকের মধ্যে হচ্ছে পার্থক্য। একটু বলে দিই, সেটা হচ্ছে উদাহরণ হিসেবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে ফ্যান। ফ্যানের যে রেগুলেটর থাকে, সেই রেগুলেটরটাকে তুমি পরিবর্তী মানের রোধক বলতে পারো। কেন বলতে পারো? তুমি খেয়াল করে দেখবা, রেগুলেটরকে তুমি যদি কমায় দাও, তাই না, তাহলে আমাদের ফ্যানের বাতাসটা কিন্তু আস্তে আস্তে কি হতে থাকে, কমতে থাকে। তাহলে রেগুলেটরকে ফ্যানের, তুমি যখন রেগুলেটর কমাতে থাকো, ফ্যানের বাতাস কমতে থাকে, মানে হচ্ছে তুমি ওটা রেজিস্ট্যান্স বাড়াই দিচ্ছ, রেগুলেটর দিয়ে রেজিস্ট্যান্সকে বাড়াই দিচ্ছ। রেজিস্ট্যান্সকে বাড়াই দেওয়ার কারণে তড়িৎ প্রবাহ বেশি প্রবেশ করতে পারতেছে না। তড়িৎ প্রবাহ যদি বেশি প্রবেশ করতে না পারে, তাহলে কি হবে, ফ্যানটা আস্তে আস্তে ঘুরবে। আর তুমি যখন রেগুলেটর কমাই দিবা, মানে বাড়াই দিবা, মানে ফ্যানের সুইচটা যখন বাড়াই দিবা, তখন রেগুলেটর বা রেজিস্ট্যান্সের মানটা কমতে থাকে। কমতে থাকা মানে কি, ওই ওখানের মধ্যে দিয়ে দ্রুত তড়িৎ প্রবাহ, মানে অনেক বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ হয়। আর তড়িৎ প্রবাহ বেড়ে যাওয়ার কারণে ফ্যানটা দ্রুত ঘুরতে থাকে। এটাই ছিল হচ্ছে একটা পরিবর্তী মানের রোধকের একটা উদাহরণ। আরো এরকম আরো অনেক অনেক উদাহরণ আছে, যেমন হচ্ছে তোমরা সাউন্ড বাড়াও কমাও, সেখানেও কিন্তু কি থাকে, থাকে পরিবর্তী রেগুলেটর থাকে, মানে এই পরিবর্তী মানের রোধক থাকে। আচ্ছা, এই ছিল উদাহরণ। তারপরে এরপরে চলে আসে, সেটা হচ্ছে আমাদের রোধের সন্নিবেশ। ঠিক আছে কিনা, রোধের সন্নিবেশকে বেসিক্যালি কয় ভাগে ভাগ করা যায় সেটা আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি সমান্তরাল, সমান্তরালে শ্রেণী, সমান্তরালে সন্নিবেশ, আরটা হচ্ছে কি শ্রেণীতে সন্নিবেশ, তাই না? তাহলে সমান্তরাল বা শ্রেণীতে সন্নিবেশ, তার আগে একটু বুঝি যে তুল্যরোধ বলতে কি বোঝায়। একাধিক রোধের সমষ্টিকে তুল্যরোধ বলা হয়। ঠিক আছে, রোধের যে যোগফল বা সমষ্টি, সেটাকেই বলা হয় তুল্যরোধ। এখন সেই রোধগুলো যদি পাশাপাশি সংযুক্ত থাকে, এরকম করে, না পাশাপাশি না, মানে একটার পর একটা যদি সংযুক্ত থাকে, পরপর অনুক্রমে সংযুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কি শ্রেণীতে তুল্যরোধ। আর যদি রোধগুলো যদি পরস্পর যদি কি থাকে, এরকম একটার পাশাপাশি, মানে এরকম থাকে, একটা সাধারণ বিন্দু থাকে, তাদেরকে আমরা বলি হচ্ছে কিসের তুল্যরোধ, সমান্তরাল তুল্যরোধ। তাহলে এটাকে বলবো হচ্ছে শ্রেণীতে তুল্যরোধ, এটাকে বলবো হচ্ছে সমান্তরাল তুল্যরোধ। শ্রেণীতে আমরা তুল্যরোধটাকে বা সমষ্টিকে আমরা কিভাবে নিই, সবগুলোকে যোগ করে দিই। শ্রেণীকে আর সিরিজ বলা হয়, অর্থাৎ সবগুলো যোগ হতে থাকে, তাই না, যতগুলো থাকবে সবগুলো যোগ হতে থাকবে। আর সমান্তরালে তুল্যরোধ বা সমষ্টিকে আমরা কিভাবে নিই, আমরা 1 বাই করে দিই, তাই না, ভাগ করে দিই, মানে প্রত্যেকটা বিপরীত রাশির সমষ্টি নিই। এটা যদি 1/r1 থাকে, তাহলে 1/r1 যোগ 1/r2 ক্যালকুলেশন করে আরপির মানটাকে আমরা ব্যস্তকরণ করে আরপির মানটাকে আমরা বের করে নিই। তাহলে এই ছিল হচ্ছে শ্রেণীতে তুল্যরোধ কেমনে বের করতে হয়, এই হচ্ছে সমান্তরালে তুল্যরোধ কিভাবে আমাদেরকে বের করতে হয়। আজকের যে ক্লাসটা আছে সেটা আমি পুরোপুরি ভাবে থিওরিটিক্যাল দিচ্ছি, কালকের ক্লাসে আবার চলমান থাকবে, তো ওই ক্লাসে আমি সম্পূর্ণ ম্যাথ বুঝাবো। আজকে হচ্ছে থিওরিটিক্যাল বিষয়টা আমি একেবারে পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের যেখানে এই জায়গাগুলোতে যদি থিওরিটিক্যাল কোনো প্রবলেম থাকে, তোমরা এখান থেকে বুঝে নিতে পারবে। ঠিক আছে, এরপরে আসো, সেটা হচ্ছে আমাদের, স্যার বলো। সমান্তরাল রোধ ও সন্নিবেশ রোধের সংখ্যাটা একটু দিলে ভালো হয়। বুঝি নাই। সমান্তরাল রোধ এবং সন্নিবেশ রোধের পার্থক্য, এই সংজ্ঞা। সমান্তরাল আবার সন্নিবেশ পার্থক্য তো, এটা একটু বলে দিলে। সমান্তরাল এবং সন্নিবেশ বলতে তো কোনো কথা নাই, তাই না? আমরা একটা শ্রেণীতে সন্নিবেশ করি, একটা সমান্তরালে সন্নিবেশ করি, তাই না? তো সন্নিবেশ আলাদা কোনো জিনিস না। তুমি এটা বলতে পারো হচ্ছে সমান্তরালে তুল্যরোধের সংখ্যা বলতে পারো, আর শ্রেণীর মধ্যে তুল্যরোধের সংখ্যা বলতে পারো। এখন মূল কথা হচ্ছে যে এইসব তুল্যরোধের তো সংজ্ঞা নাই স্যার। ঠিক আছে, আমরা এটা বলতে পারো যে পরপর একটার পর একটা রোধকে সাজালে যে রোধের সমষ্টি পাওয়া যায়, সেটাকে বলা হয় শ্রেণীতে তুল্যরোধ।
আর হচ্ছে কি যে সকল রোধের ক্ষেত্রে মানে একাধিক রোধের একটা সাধারণ বিন্দু একটা নির্দিষ্ট বিন্দুতে অপর বিন্দুটি অন্য একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত হয় তাদেরকে সমান্তরালে তুল্যরোধ বলা হয়। ঠিক আছে কিনা? নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই, তুমি তোমার মতো সংজ্ঞা বানাই লিখতে পারবো, এখানে সমস্যা নাই। খালি মেনশন করবা কি শ্রেণীর ক্ষেত্রে একটার পর একটাকে সাজিয়ে। আর সমান্তরালে বলতে হবে কি যে একটি রোধের মানে একাধিক রোধের সমষ্টি একটি নির্দিষ্ট বিন্দুতে আর হচ্ছে কি বাকি রোধের সমষ্টি অন্য একটি সাধারণ বিন্দুতে, এইভাবে করে। ঠিক আছে কিনা? নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই স্যার। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, সেটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষমতা। ঠিক আছে কিনা? এরপরে টপিকটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। আচ্ছা, তড়িৎ ক্ষমতা বোঝার আগে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে R proportional to L, আমরা জানি হচ্ছে R proportional to 1/A, তাহলে একসাথে লিখতে হবে R proportional to L/A, তাই না? এটা আমরা জানি যে R proportional to হচ্ছে আমাদের L/A। তাহলে এটাকে যদি সমান করি তাহলে আমাদের আসবে রো, তাই না? এটাকে যদি সমান করি তাহলে আমাদের আসবে রো, তাহলে রো সমান লিখবো হচ্ছে R রো L/A। এখানে যে রোটা লেখা হয় এই রোটাকে বলা হয় হচ্ছে কি আপেক্ষিক রোধ, তাই না? এই রোটাকে বলা হয় হচ্ছে কি কোন একটা পরিবাহী নির্দিষ্ট বা আপেক্ষিক রোধ বলা হয়। ঠিক আছে কিনা? তাহলে রো সমান আমরা কি লিখতে পারি? রো সমান লিখতে পারি হচ্ছে আমরা RA/L। ঠিক আছে কিনা? রো সমান লিখতে পারি আমরা RA/L। তাহলে যদি তোমরা এর এককটা বের করতে চাও তাহলে অবশ্যই এককটা দেখো কেমন হবে। আর রেজিস্ট্যান্স বা আর একক হচ্ছে ওহম, আর এটা হচ্ছে মিটার স্কয়ার, আর এল হচ্ছে মিটার। তাহলে ক্যালকুলেশন করলে এটা হবে ওহম মিটার। তাহলে আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার, এটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত রাশি বলা হয় হচ্ছে পরিবাহকত্ব, যাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। তাহলে সিগমা সমান হচ্ছে 1 হচ্ছে আমার রো। তাহলে এটার একক কি হবে? এটার একক হবে ওহম মিটার, ওহম পার মিটার, এটা হবে এটার একক। তো মাঝে মাঝে এই আপেক্ষিক রোধের কিন্তু অনেক অনেক ম্যাথ আসে, তার মধ্যে তোমাদেরকে আজকে একটা ম্যাথ আমি কম সময়ে বুঝিয়ে দিই, যে ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এইভাবে ঠিক এরকম যে একটা ম্যাথ তোমরা তুলে নিতে পারো, সেটা হচ্ছে হ্যাঁ একটি তারকে টেনে দ্বিগুণ করা হলে ঠিক আছে, দ্বিগুণ করা হলে এবং ক্ষেত্রফলের কোনো পরিবর্তন না হলে, অর্থাৎ অর্থাৎ পরিবাহকটা যদি একটা সুষম তার থাকে আর কি, ক্ষেত্রফলে কোনো পরিবর্তন না হলে তার রোধের কি পরিবর্তন হবে? তার রোধের কি পরিবর্তন হবে? এটার অ্যান্সার কি হবে? এটা কিন্তু এমসিকিউ তেও আসে, আবার হচ্ছে অনেক অনেক প্রশ্নতেও আসে, কিন্তু এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। যে একটি তারকে টেনে দ্বিগুণ করা হলে এবং ক্ষেত্রফলে কোনো পরিবর্তন না হলে, ক্ষেত্রফলে কোনো পরিবর্তন না হওয়া মানে তারটা হচ্ছে একটা সুষম তার, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা দিয়েও আসতে পারে, সুষম তার দিয়েও জিনিসটা আসতে পারে। ঠিক আছে, তার রোধের কি পরিবর্তন হবে এই জিনিসটা। তাহলে এটার অ্যান্সারটা ঠিক কি হবে? প্রশ্ন সবাই লিখে ফেললে ভালো। একটি তারকে টেনে দ্বিগুণ করা হলে এবং ক্ষেত্রফলের কোনো পরিবর্তন না হলে হ্যাঁ ওই তারের রোধের কি পরিবর্তন হবে? তাহলে আমি একটু সলভটা করি। সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে তোমাকে লিখতে হবে R is rho is equal to L by A। ঠিক আছে, এটা প্রথম ক্ষেত্রে R is equal to, তাহলে তুমি এটাকে লিখতে পারো হচ্ছে R1 is equals to rho L1, আর এখানে লিখতে পারো তুমি A1, এটাকে লিখতে পারো তুমি R1। আর সেকেন্ড ক্ষেত্রে লিখতে পারো R2 সমান rho 2 L2 A2। অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে রো এর ক্ষেত্রে কিন্তু রো 1 এবং রো 2 লেখা যাবে না। কেন যাবে না? কারণ ওই তারের আপেক্ষিক রোধ কখনো চেঞ্জ হবে না, সেটা নির্দিষ্ট। তাহলে এখানে রো ঠিক থাকবে। পাশে দিয়ে সাইডে লিখতে হবে এখানে হচ্ছে A1 সমান কি হবে? A2 হবে। কেন? আমরা বলে দিচ্ছি এখানে ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হবে না, এটা তো সুষমতার। আর হচ্ছে কি L1 10 এ বলতেছে দ্বিগুণ করা হলে, তাহলে L1 সমান L1 ই থাকবে, কিন্তু L2 সমান কি হবে? L2 সমান 2L1 হবে। কারণ বলছে কি ওই তারটাকে টেনে দ্বিগুণ করা হচ্ছে, তখন R2 এর মান কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে L2 সমান হবে তখন 2L1। এখন তুমি এই মানগুলো বসাও, অথবা R2 কে R1 দ্বারা ভাগ দাও, ভাগ দিলে কি হবে?
এখানে আসবে রো, এখানে আসবে L2 বাই A2, আর এখানে আসবে রো L1 বাই হচ্ছে A1। তাহলে দেখো উভয় পক্ষ থেকে রো রো চলে যাবে, আর এখানে কি থাকে, এখানে থাকে তোমার L2 বাই A2, আর এখানে থাকে A1 বাই L1। এখন আমরা মানগুলা বসাই। তো আমাদের L2 সমান আমরা লিখতে পারি 2L1, আর A2 সমান আমরা A1 লিখতে পারি, একটা লিখলেই হয়। আর A1 টাকে আর চেঞ্জ করব না, A1 ই থাকবে, আর এটা L1 ই থাকবে। তাহলে L1 ক্রস A1 ক্রস, তাই এখানে কি থাকে 2 থাকে। তাহলে আমাদের এখানে লিখি যে আমাদের R2 বাই R1 সমান আসে আমাদের 2। স্যার R2 সমান আসবে 2। হ্যাঁ বলো। স্যার আপনার লেখাগুলো তো অস্পষ্ট দেখা যাচ্ছে না। অস্পষ্ট দেখা যাচ্ছে যে হয়তো বা ইয়ার কারণে মনে হয়, ওই যে তোমার নেটওয়ার্ক খারাপের কারণে। দেখো ডিসটেন্স কমাই দিব, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার এখন ঠিক আছে। তাহলে হ্যাঁ এটা তুলে নাও, আচ্ছা। এটাই ছিল হচ্ছে অ্যানসার, যে রোধ দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, এটা তুলে নাও। তোমাদের ক্লাস তো অলমোস্ট শেষ, আর 2 মিনিট আছে। তাহলে তোমাদেরকে আজকে যে পড়াগুলো পড়াইছি, সেই পড়াগুলো অবশ্যই দেখে নিবা। পুরো ভিডিওটা আমি তো আজকে আপলোড করে দিব, তো তখন তোমরা একটু দেখতে পারবা। থিওরিতে কোনো প্রবলেম হলে সেটা আমাকে জানাতে পারবা। নেক্সট দিন হচ্ছে এই অধ্যায় ম্যাথগুলো করাবো, তার আগে অবশ্যই ক্ষমতাটাও করাবো আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে। হ্যাঁ আজকের জন্য। কি বলে বুঝি নেই। আল্লাহ হাফেজ।